এটা মূলত হচ্ছে যেটা দেখলেন এটা হচ্ছে পিছন সাইড, ব্যাক সাইড, আর ফ্রন্ট পার্টটা হচ্ছে এই সামনের পাশে। আমরা যেটা শুনেছি মানুষের কাছে এটা বাস্তব না, গল্প রূপে, যে এখানে নাকি অন্ধকূটের মতো সাপ থাকতো। এই বিষয়ে যদি কোনো আপনি আমাদেরকে ধারণা দিতেন। এটা হচ্ছে মানুষের একটা মুখরোচক গল্প। অ্যাকচুয়ালি এখানে অন্ধকার ঘর বলে কিছু নেই। সিঁড়ির নিচে যেটা আছে ওটা হচ্ছে যে এখন আপনার সিঁড়ি তৈরি করলে ওর নিচে যে একটা জায়গা থাকে ওইটারে অনেকে অন্ধকার ঘর বলে অ্যাকচুয়ালি মনে করে, যেহেতু সামনের দিক দিয়েও গেঁথে দেওয়া পিছন দিক দিয়েও গেঁথে দেওয়া, তো এই জন্য ওইটা আর বলা মুশকিল যে অ্যাকচুয়ালি ওটা কী ছিল। তবে ওই ধরনের কোনো কিছু ছিল না, অন্ধকার ঘরটার এরকম কোনো কিছু নেই। এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন গুজব মানুষ বলে বেড়ায়, আসলে ওরকম কিছু না। এটা একটা ঐতিহাসিক স্থাপনা, তার বাইরে মানে 1600 খ্রিস্টাব্দের দিকে এটা নির্মিত। আচ্ছা। আর এটা হচ্ছে মূলত যশোরের যে চাচা রাজবাড়ি ছিল ওনার বিল্ডিং যে ক্যাটাগরিতে নির্মাণ করা, এই সেম বিল্ডিং একই ক্যাটাগরিতে নির্মাণ করা। প্রিয় দর্শক, বিবিআর নিউজের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি জওহর হাসান সাগর। এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরা জেলা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে উমরিয়া গ্রামে। এখানে দেখাবো একটি প্রাচীন বাড়ি। এখানে অনেক বছর আগে এই বাড়িটা ছিল। এখানকার রাজা ছিলেন যিনি, সেই অন্দরমহলে প্রবেশ করব। আমাদের সাথে রয়েছেন এখানকার আমাদের এক ছোট বাবু। বাবু নাম কি? আচ্ছা, আমাদের একটু দেখাও আসলে এখানে ভিতরে কি আছে। আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছি ভিতরে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা কি? এটা মন্দির ছিল, এটা মন্দির, মানে এখানে পূজা করতো। এখানে পূজা করতো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি আপনারা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে যে সেই পূজা করতো, সেই পূজার এখনো কিন্তু পূজা চলে। এখানে প্রথম থেকে পূজা চলতো, এখনো কিন্তু সেই পূজা, এখন লোক এখানে পূজা দেয়। দর্শক এখনো কিন্তু লোকজন এখানে পূজা দেয়। আমরা আরেকটু ভিতরে যাব, আপনারা দেখাচ্ছি এখানে একটু আপনাদের দেখাই। ওই সময় এখানকার কত শত বছরের আগেই দেখেন এই যখন ঘরগুলো তৈরি হতো তখন কিন্তু সিমেন্ট বা আদার্স কিছু ব্যবহার হতো না। তখন চুন সুপুরি দিয়েই কিন্তু তৈরি হতো এবং মাটি দিয়ে তৈরি হতো। আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে এটা তৈরি করছে ওই সময়। আর অনেক হাঁড়ি করে এটা তৈরি করা, শত বছর পার হলেও কিন্তু এখনো সেই মনে হচ্ছে বেশি দিন আগের তৈরি না, শুধু আগের তৈরি এটা। আমরা আরেকটু যদি বাইরের দিকে যাই, আমরা ভিতরে প্রবেশ করেছিলাম, আমরা একটু বাইরের দিকে যাবো। সেই জমিদার বাড়ির পূজারি ঘরটি, এখানে পূজা করতো। আমরা একটু সামনের পাড়ে যাব, যেখানে তারা এখানে বসবাস করতো এবং সামনেই যে বসবাসের যে রুমটা ছিল তারা এখানেই বসতো এবং এখানে থাকতো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারা দেখাবো সামনে। আমরা ভিতরে প্রবেশ করছি। এখানে তৎকালীন সময় জমিদার কিন্তু এখানেই বসতো এবং সামনেই রয়েছে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদের পাশেই এই বাড়িটি, তার জমিদারের বাড়ি এই অবস্থিত। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তখনকার তৈরি, তখনকার এখান থেকে শত শত বছরের আগের সেই পুরাতন একটি ইতিহাস। এখানে কিন্তু ছোটবেলায় গল্প শুনেছি, এখানকার গল্প। যদি এখানে তো আসতো, এখানে একটি বড় এই ছিল, এটা অন্দরকুঠা মহল। এই অন্দরকুঠা মহলে কিন্তু সাপ থাকতো, যদি কেউ কিছু করতো তাহলে সাপ সামনে এসে কিন্তু তাকে ছোবল দেওয়ার চেষ্টা করতো। আমরা কিন্তু এমনটা গল্প শুনেছি। দর্শক, আমরা আসি কিন্তু জমিদার সরস্বতীর সেই বাড়িতে, যে জমিদারের বাড়িটা ছিল। বাড়ির কিন্তু আমরা রয়েছি সামনের পাশ, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাওয়ায় এখন পিছনের, সামনের পাশ হচ্ছে পিছনের পাশ। ওপাশে কিন্তু মানুষ বসবাস করে, এপাশে কিন্তু একেবারে পরিত্যক্ত অবস্থা রয়েছে। এখানে কিন্তু একেবারে পরিত্যক্ত অবস্থা রয়েছে। সামনে রয়েছে কপোতাক্ষ নদ, নদের ধারেই কিন্তু এই অবস্থিত বাড়িটি। দেখানোর চেষ্টা করছি সেই কপোতাক্ষ নদ, আপনারা দেখতে পাচ্ছেন কপোতাক্ষ নদ। মানুষ কিন্তু প্রায় সব দখলে চলে আসছে। এটা একটা পুরাতন ঐতিহ্য। আসলে আমরা এটা দৃশ্যটা অনেকে জানি না। দর্শক আপনারা আমাদের সঙ্গে তখন, আমরা এর পিছনের পাটে যে রয়েছে, আমরা পিছনের পাটে যে কথা বলবো, ওখানে তাদের পরিবারের লোক রয়েছে, তারা এখানে বসবাস করে। শুনছিলাম জমিদার আচার্যর পিছনের পাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে। এখন সামনের পাটে পিছনের পাট, পিছনের পাটে সামনের পাট। তো আমরা আবার সামনের পাটে চলে আসলাম, আপনাদের দেখাবো সিঁড়ি হয়ে উপরে যাওয়ার দৃশ্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এটা দিয়ে উঠতে হবে না? এখানে কেন সাপ সাপ নেয় না? তুমি কি মাঝে মাঝে আসো এখানে উঠতে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সেই সিঁড়ি বয়ে কিন্তু উপরে ওঠার চেষ্টা করছি এবং আমরা এটা উপরে উঠছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঘুরে চলে আসছি। তৎকালীন সময় কিন্তু ছাদ করা হয়েছিল, সেই ছাদের উপরে কিন্তু আমরা উঠছি। এখানে কিন্তু সিমেন্ট ব্যবহার হয় নাই, কোন ক্ষেত্রে দিয়ে কিন্তু ব্যবহার হয়েছে এই ছাদটি, এবং ছাদের উপরে কিন্তু আমরা
উঠেছি এবং আমরা দেখছি পাশে রয়েছে কি কবরস্থান নদ এবং পাশে বসবাস করতে সবাই। আপনাদের বিল্ডিংয়ের আয়তনটা যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংটা করছে তারা আয়তনটা দেখেন কত বড়। আমি যদি একটু হাত দিয়ে মাপি, মানে একটু মাপি, 1 হাত 4-6 আঙ্গুল মতো, মানে যেটা বাংলা ব্যক্তি বলা হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই ছাদের যে এটা রয়েছে 1 হাত 4 থেকে 6 আঙ্গুল মতো। ছাদের উপরে এই পাটটি রয়েছে এবং এদের ছাদ রয়েছে, ছাদটা অনেক খালি। শত বছর পার হয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই দাঁড়িয়ে রয়েছে এখনও সেই আগের মতো সুন্দর তৈরি এই বিল্ডিংটি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সামনে রয়েছে কপোতাক্ষ নদ। আপনারা দেখতে পাচ্ছেন কালের বিবর্তনে কপোতাক্ষ নদও হারিয়ে গিয়েছে, কপোতাক্ষ নদও কিন্তু হারিয়ে গেছে, কপোতাক্ষ নদই নাই। এটা হচ্ছে ইসলামকাঠির যে নদী সবাই বলে তালার কপোতাক্ষ নদ। দেখেন নদটাও কিন্তু এখন হারিয়ে গিয়েছে, নদটাও বুঝে গিয়েছে। এই কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তর কবি স্মৃতিবিজড়িত সেই মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে জমিদার সরস্বতী আচার্যর সেই ছাদের উপরে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব জমিদার সরস্বতী আচার্যর যে জমি ছিল এখানে। দেখেন কালের বিবর্তনে কিন্তু সব কিছু হারিয়ে গেছে এবং কালের বিবর্তনে সব কিছু কিন্তু বিলীন হতে চলেছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন তার যে সম্পত্তি ছিল এখানে অনেক, আমরা ইতিমধ্যে শুনেছি এবং জেনেছি এখানে অনেক সম্পত্তি ছিল, কিন্তু এখন নাই। সেটাই আস্তে আস্তে সবাই মানুষের বিলীন হয়ে গেছে এবং আস্তে মানুষের দখলে চলে গেছে। আপনাদের দেখাচ্ছি আমরা সেই ছাদের উপরে রয়েছি। তাদের বিভাগ থেকে যে পাওয়া যায়, তথ্য পাওয়া যায়, সেটা থেকে ধারণা করা হয় যে আনুমানিক 1600 খ্রিস্টাব্দের দিকে এটা নির্মিত। আচ্ছা। আর এটা হচ্ছে মূলত যশোরের যে চাচা রাজবাড়ি ছিল ওনার বিল্ডিং যে ক্যাটাগরিতে নির্মাণ করা, এই সেম বিল্ডিং একই ক্যাটাগরিতে নির্মাণ করা। এটা হচ্ছে সরস্বতী আচার্যের বাসস্থান ছিল, আবাসস্থল, এবং উনি ছিল এই অঞ্চলের জমিদার আচার্য সরস্বতী দেব। জি। উনি মানে ওনার আরো অনেক স্থাপনা আছে। উনি ইসলামকাঠি একটা মন্দির আছে, যেটা হচ্ছে আপনার ইসলামকাঠি মায়ের মন্দির নামে এখন বর্তমানে অবস্থিত, এবং সেম ক্যাটাগরিতে আপনার গেলে দেখতে পাবেন যে সেম একই ক্যাটাগরিতে ওই মন্দিরটাও নির্মিত। আচ্ছা, জি, জি। এবং ওখানে যে ইট বালু সিমেন্ট বা যা কিছু ব্যবহৃত হয়েছে সেম জিনিস ওনার বাড়িতেও যা ব্যবহার হয়েছে ওখানেও সেম জিনিস ব্যবহার হয়েছে। এনাদের আরো অনেক অস্তিত্ব আছে, যেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়াতে, ভারতবর্ষের নৈহাটিতে এনাদের আরেকটা জমিদারি ছিল, সেটা ওখানে আছে। এখানে ইন্ডিয়া থেকে এখানে রিসার্চ করতে আসছিল, ওনারা রিসার্চ করে নিয়ে গেছে। আর বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব বিভাগ আছে খুলনা থেকে ফেরদৌসুর রহমান উনি আসছিলেন, উনি এটার বিষয়ে একটা রিসার্চ করছেন এবং উনি সম্ভবত এখানে একটা খনন কার্য চালানোর জন্য, রিসার্চ করার জন্য একটা কথা উনি বলে গেছিলেন। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হয়তোবা এটা করতে পারেনি, হয়তোবা আগামীতে করবে, এটা আপনারা দেখতেও পাবেন। আচ্ছা, আচ্ছা। তো সেটা হচ্ছে যে এনার আসলে অ্যাকচুয়ালি যে অস্তিত্ব এনার অনেক আগে থেকে, মানে 1600 সাল, মানে আপনি ইংরেজি আমরা জানতে চাচ্ছিলাম ওনার এস্টেট কোন পর্যন্ত এরিয়াটা ছিল? এখানকার স্টেট ছিল ওনার, এদিকে ছিল কেশেডাঙ্গা পর্যন্ত, আর ওদিকে ছিল আপনার হেলাতলা পর্যন্ত জমিদারি স্টেট ছিল। তো আপনি কত সাল বললেন ওনার? আনুমানিক 1600 খ্রিস্টাব্দের দিকে। তাহলে এটা আপনার সঙ্গে ওই ওই যে আচার্য আমাদের সরস্বতী সরস্বতী আচার্য সরস্বতী মহাশয়ের আপনার সঙ্গে সম্পর্কটা এনারা হচ্ছেন কি আমাদের বলবো? পূর্বপুরুষ। এনারা জি, হচ্ছে জি। আমাদের যে একের পরে এক পুরুষ চলে আসতেছে, হ্যাঁ, পরম হ্যাঁ। পুরুষ হিসেবে। হুম। উনি হচ্ছেন একজন পরম পুরুষ, মানে আমাদের মানে আমাদের যে পূর্বপুরুষের যে ধারণা, মানে বাবার বাবা, তার বাবা, বাবার বাবা, এইভাবেই চলে আসতেছে, ধারাবাহিকভাবে আপনি ধারাবাহিকভাবে এসেছেন। চলে আসতেছে। আচ্ছা, ওনার এখানে যে এস্টেট ছিল, অন্য এস্টেট বাদে এই যে তার পৈতৃক ভিটার পার্শ্ববর্তী এখন ওনার সম্পত্তি সেভাবে কি আছে সবগুলো? না, অ্যাকচুয়ালি এখানে কেমন? অনেকে দখল হয়ে গেছে অনেক কিছু, আর খাস সম্পত্তি হয়ে যাওয়ার পরে হুম। আপনার হচ্ছে নায়েব, এখানকার যে নায়েব ছিল জমিদার স্টেটের, এই নায়েবের ওই সময় হচ্ছে খুলনাতে আপনার টাকা জমা দিতে হতো। হ্যাঁ। তখন কোনো গাড়ি ঘোড়া ছিল না, যে ঘোড়ার পিঠে হেঁটে যেতে হতো, এবং সূর্যাস্তের আগে টাকা জমা দিয়ে ফিরে আসতে হতো। তো উনি আর কি ওই যে টাকা জমা, এখান থেকে টাকা পয়সা দিয়ে ওনাকে পাঠানো হয়েছিল। তার আগে আমার দাদুর সাথে, মেজু দাদুর সাথে ওনার জ্ঞানদাম হয় নায়েবের সাথে, এবং সেই সুবাদে নায়েব ওই টাকা নিয়ে চলে যায় ইন্ডিয়ায়। ও, তাহলে এই জমিগুলো সব একের এক খতিয়ানে চলে গেছে। হ্যাঁ, এনিমি প্রপার্টি আছে এখানে? এনিমি প্রপার্টি ছিল, এখন ওইটা আর নাই। এখন ওটা কিছুটা খাসের ভিতরে আছে, হ্যাঁ। আর অনেকে দখলভুক্ত করে যে যার মতো। আপনাদের যেহেতু পূর্বপুরুষের সম্পত্তি, এটা আপনাদের আয়ত্তে আছে কিছু? কতটুকু আছে? এখন আমাদের আয়ত্তে খুব কম আছে, 74 শতক মতো আমাদের টোটালি আছে আমাদের ভিতরে।
বাদ বাকি সরকার সব বা- এখানে সরকারের অ্যাকোয়ার করার পরে এখানে অনেকে অনেকভাবে যে যার মতো তার মতো তার একটা কেউ হয়তো ইয়ে দ্বারা দখল নিচ্ছে, কেউ করেছে। ডিসিআর নিচ্ছে। হ্যাঁ এইভাবে না, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে আমরা যতটুকু জানি, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে তো একটা সুযোগ দিয়েছিলেন। হ্যাঁ সুযোগ দিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই যে গ্যান্দাম ঘেঁষাঘেঁষির ভিতরে যাইতে আচ্ছা, চাই আচ্ছা, না। আচ্ছা, আচ্ছা। আর এখানে পার্শ্ববর্তী আপনি জানেন যে অনেক ঝুট ঝামেলা পোহাইতে হয়, হ্যাঁ। ওগুলো করতে গেলে দখল সূত্রে, এই জন্য আমরা ওই ঝামেলার ভিতরে না যে যার কর্ম করে খাই, যেটুকু আছে ওইটুকু নিয়েই এই করি, ভোগ দখল আছে এইটুকুই করি। আপনার নামটা কি বলুন? আমার নাম বিশ্বজিৎ আছে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বললাম এতক্ষণ জনাব বিশ্বজিৎ আচার্য মহাশয়ের সঙ্গে। আমরা আসলে ইনি মূলত এই যে জমিদার এখানকার জমিদার মহাশয় আছেন, জমিদার মহাশয়ের বা ছিলেন, এনার পূর্বপুরুষ বিশ্বজিৎ আচার্য মহাশয়ের পূর্বপুরুষ কিন্তু এখানকার যে জমিদার যিনি ছিলেন, অনেক অনেক আগের কথা। আসলে ইনিও ইতিহাস সেভাবে পুনরাবৃত্তি না, করা এটাই। আসলে সম্ভবপর নয়। তবে যেটুকু বুঝলাম যে কালের বিবর্তনে বাংলাদেশ থেকে হারিয়ে যেতে বসেছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আবারও এই এলাকার এর পুরাটা আপনারা কোনো জানতে পারবেন আমার বাবার কাছে, ডিটেলসটা আরো পাবেন। বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসবো। তো এখানে আবারও একদিন আমরা পুরো আসবো, আমরা একটু ভিতরে জানার জন্য আজকে আসলাম। সবাই ভালো থাকুন, অন্য দিনের অপেক্ষা থাকুন। ধন্যবাদ। এটা মূলত হচ্ছে যেটা দেখবেন, এটা হচ্ছে পিছন সাইড, ব্যাক সাইড, আর ফ্রন্ট পার্টটা হচ্ছে এই সামনের পাশে। এটাতে আপনারা হচ্ছে এখান থেকে বড় রাস্তা ছিল, এখান থেকে আপনার 17 ফুটের একটা রাস্তা আছে এখানে 17 ফুটের একটা রাস্তা, যেটা নদীর দিকে চলে গেছিল। সেটা হচ্ছে যে এখানে তখন আপনার যে লঞ্চ টঞ্চ সেগুলো আসতো, নৌকা টোকা, সেগুলো এই নদীতে আসতো। এই কপোতাক্ষ তখন অনেক বড় ছিল, আপনারা হয়তো দেখেছেন। জি জি। ওই 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 নদীতে তখন আসতো। আপনার হচ্ছে এইখানে সেই ঘাটটা ছিল আর কি, তখন এই জমিদার এনারা আর কি ওই ঘাট দিয়ে এখান থেকে যাতায়াত করতো। তো সেইটার হিসাবে মানে এই রাস্তা এইখান থেকে রাস্তা ছিল, এখান থেকে পাঁচিল দেওয়া ছিল, এই বাড়ি ঘেরা ছিল পাঁচিল দিয়ে। এখানে পাঁচিল আছে মাটি নিচে। তো এই যে ইটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত আগের। চুনচুরকির চুনচুরকি এবং এই ইটগুলো ইটগুলো হাত দিয়ে হাতে বানানো, নির্মিত। হাত দিয়ে নির্মিত। হাতে নির্মিত। আমরা যেটা শুনেছি মানুষের কাছে, যে বাস্তব না গল্প রূপে, যে এখানে নাকি অন্ধ্রকূটার মতো সাপ থাকতো। এই বিষয়ে যদি কোনো আপনি আমাদেরকে ধারণা দিতেন। এটা হচ্ছে মানুষের একটা মুখরোচক গল্প। অ্যাকচুয়ালি এখানে অন্ধকার ঘর বলে কিছু নেই। সিঁড়ির নিচে যেটা আছে ওটা হচ্ছে যে এখন আপনার সিঁড়ি তৈরি করলে ওর নিচে যে একটা জায়গা থাকে, সেটাই। ওইটারে অনেকে অন্ধকার ঘর বলে অ্যাকচুয়ালি মনে করে, যেহেতু সামনের দিক দিয়েও গেঁথে দেওয়া, পিছন দিক দিয়েও গেঁথে দেওয়া, তো এই জন্য ওইটা আর বলা মুশকিল যে অ্যাকচুয়ালি ওটা কী ছিল। তবে ওই ধরনের কোনো কিছু ছিল না, অন্ধকার ঘরটার এরকম কোনো কিছু নেই। এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন গুজব মানুষ বলে বেড়ায়, আসলে ওরকম কিছু না। এটা একটা ঐতিহাসিক স্থাপনা, তার বাইরে আর কিছু না। এটা হলো সর্বশেষ ঐতিহাসিক। হ্যাঁ, শেষ করো। ইতিহাসের একটা খুব নামকরা স্থান, যেটা এখন কালের বিবর্তনে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে অনেক কিছু, এটাও হয়তো কিছুদিন পরে যাবে। ইয়ে তো থাকবে না, হ্যাঁ। তুমি এখন বসবাস এই যতটুকু আছে একটা এটাই আমরা জমিদার বাড়ি দেখে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের। প্রথম দেখলাম যে এখানে আপনারা একটু বসবাস করেন।